हेलो एवरीवन। कुछ अनाउंसमेंट करना है कहानी शुरू होने से पहले। अब से विस्परिंग इन द एली सीरीज़ की हर स्टोरी रिलीज़ होगी मंडे को। सैटरडे को पोस्टपोन हो चुका है कुछ प्रॉब्लम्स की वजह से, तो अब से हर स्टोरी रिलीज़ होगी मंडे को। विस्परिंग कंटिन्यूज यूट्यूब चैनल पे। इस कहानी की एक खासियत है और ये पहली बार होने जा रहा है कि ये फुल स्टोरी आपको सुनने को मिलेंगी इन बंगाली लैंग्वेज, बिकॉज ये एक बंगाली लड़की की कहानी है कोलकाता की। तो इसलिए मैं प्रेफर कर रही हूँ जिस लैंग्वेज में मुझे चिट्ठी मिली है उसी लैंग्वेज में ही आप सब वो कहानी सुने। सो डोंट वरी, कैप्शंस मिलेंगे, सबटाइटल्स मिलेंगे। सो दिस इज़ न्यू एक्सपीरियंस फॉर माय बंगाली ऑडियंस कि पहली बार कोई कहानी बंगाली में आ रही है, पूरी बंगाली में। एंड आई होप सो जो बंगाली नहीं है वो कैप्शंस पढ़ के ये कहानी सुनेंगे और उन्हें अच्छी भी लगेगी। आई होप सो। तो अब शुरू करते हैं कहानी। ये कहानी मुझे एक फेसबुक फ्रेंड के थ्रू मिला है। उसकी एक फ्रेंड है, एक कॉमन फ्रेंड है, उसका नाम है प्रिया सेन। वो बंगाली है और ये कहानी कोलकाता की है, कोलकाता सॉल्ट लेक की। तो अभी वो कहानी शुरू होने वाली है उसकी भेजी हुई चिट्ठी से। तो आई होप आप सभी को वो सच्ची घटना सुन के अच्छी लगेगी और साथ में बहुत सारा डर भी। तो शुरू करते हैं विस्परिंग इन द एलिस सीरीज की 5th नंबर स्टोरी, द हॉन्टेड अपार्टमेंट। হাই সবাই, আমি প্রিয়া সেন। আমি হুগলিতে থাকি, কিন্তু কাজের সূত্রে আমাকে কলকাতায় আসতে হয়েছে। এখানে এসে আমি একটা মেস বাড়িতে ছিলাম কিছুদিন, কিন্তু তারপরে আমার মনে হলো যে না, আমাকে একটা অ্যাপার্টমেন্ট রেন্টে নিয়ে থাকতেই হবে। এরমভাবে আমার কাজের অসুবিধা হচ্ছে, তাই ঠিক করি একটা অ্যাপার্টমেন্ট খুঁজবো। তো সেই কারণে অনেক ব্রোকারদের সাথে আমি কথা বলি। কথা বলতে বলতে একজন ব্রোকারকে আমি পাই। তো সে বলে আমি একা ওই রেন্টে অ্যাফোর্ড করতে পারবো না, সেই জন্য সাথে যদি আমার কোনো পার্টনার থাকে, আই মিন রুমমেট, তাহলে শেয়ারিং এ হয়ে যাবে। তো তখন আমি আমার অফিসে আমার একজন কলিগ ছিল, একটা মেয়ে, আমি তাকে বলি। তো বলে হ্যাঁ, ও একটা অ্যাপার্টমেন্ট খুঁজছে রেন্টে থাকার জন্য, কিন্তু ওরও ফিনান্সিয়াল কারণে ও একা সেটা অ্যাফোর্ড করতে পারবে না। তো তখন আমি বলি তাহলে চল আমরা দুজনে ওই অ্যাপার্টমেন্টে শেয়ারিং এ থাকবো, তুই হাফ রেন্ট দিবি, আমি হাফ রেন্ট দেব। সেই কথা ঠিক হয়ে আমরা পরের দিন সে ব্রোকারকে নিয়ে ওই অ্যাপার্টমেন্টটায় যাই। যখন আমরা ওই অ্যাপার্টমেন্টটায় ঢুকি, আমরা দুজনেই অবাক হয়ে যাই যে এই অ্যাপার্টমেন্টে এই টাকা, এ তো আরো বেশি টাকা হওয়া উচিত ছিল। এত সুন্দর বড়, তাবার সাথে ফার্নিচারও রয়েছে, এই অ্যাপার্টমেন্টের এই দাম? আমরা তো ভেবেছিলাম আরো বেশি দাম হবে। কিন্তু ব্রোকার বলল যে এই অ্যাপার্টমেন্টের যে ওনার, উনি ইন্ডিয়াতে থাকেন না, বাইরে থাকেন, আর এই বাড়িটা ওনার পড়ে রয়েছে অ্যাপার্টমেন্টটা, ওই জন্য উনি জাস্ট যাতে খারাপ না হয়ে যায় সেই কারণে রেন্ট দেন, ওনার টাকার কোনো ব্যাপার নেই। তো আমরা ভাবি যে ভালোই তো হলো, দুজনে মিলে শেয়ারিং এ অনেক কমেও হয়ে যাবে, আর এত বড় একটা অ্যাপার্টমেন্ট আমরা পেয়ে গেলাম। 3 BHK অ্যাপার্টমেন্ট ছিল ওটা, আর সামনে একটা বিশাল বড় হল রুম, তার মধ্যে একটা পিয়ানো ছিল বিশাল বড়। একটা বেডরুম বন্ধই রইল, একটা বেডরুমে আমি, একটা বেডরুমে আমার ওই ফ্রেন্ড, আমরা দুজনে রইলাম। 1 সপ্তাহ খুব ভালোই গেল, বড় অ্যাপার্টমেন্ট পেয়েছি, টাকাও সেরকম না, তো খুব মজা দিয়েই কাটলো এই কটা দিন। একদিন রাতে আমরা দুজনেই নিজেদের নিজেদের রুমে ঘুমাচ্ছি, হঠাৎ করে ঠিক রাত 2টার সময় মনে হলো বাইরে কারো চলার আওয়াজ হচ্ছে। প্রথমে আমি ভাবলাম আমার মনের ভুল, হয়তো বাইরে কে চলবে, কারণ আমার ফ্রেন্ড যে সে রাতে স্লিপিং পিলস খেয়ে শোয়, তো ওর ওঠার তো কথা না। তারপরে দেখলাম সত্যি আর কোনো আওয়াজ নেই, আমি আবার ঘুমিয়ে পড়লাম। তো পরের দিন সকালবেলায় আমার ওই ফ্রেন্ডটা বলে যে তুই রাত্রে উঠেছিলিস? তো আমি বললাম কই না তো। তাহলে বাইরে কিসের আওয়াজ হচ্ছিল?
তো আমি ওকে বলি, তুইও সেই আওয়াজ শুনেছিস? আমি ভাবলাম বোধহয় আমারই কানের ভুল। তো সেটা নিয়ে আমরা অত আর মাথা ঘামালাম না, যে হতে পারে হাওয়ার হয়তো কিছু জিনিস এদিক ওদিক সরছিল, সেটার আওয়াজে আমরা হয়তো ভেবেছি কেউ হাঁটছে। তো সেটা নিয়ে হয়তো আমরা মাথা ঘামাইনি, যে যার মতন অফিসে চলে গেছি। রাতে যখন বাড়ি ফিরলাম ডিনার করে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম যে দুদিনের পর ঘুমিয়ে পড়লাম। ঠিক রাত 2টোর সময় হঠাৎ করে আমরা পিয়ানোর আওয়াজ শুনতে পাই। আমি পিয়ানোর আওয়াজ শুনে দরজা খুলে বেরোই, দেখি আমার ওই ফ্রেন্ডটা দরজা খুলে দাঁড়িয়ে আছে। দুজনেই শুনতে পাচ্ছি পিয়ানোর আওয়াজ, কিন্তু পিয়ানোটা তো আমাদের সামনেই রয়েছে, আর সেটা ঢাকনাটাও বন্ধ। তাহলে কি করে হচ্ছে পিয়ানোর আওয়াজ? আর সেই আওয়াজ মিনিমাম 10 মিনিটস তো চলেইছে। আমরা সামনে দাঁড়ানো, এদিকে পিয়ানোর আওয়াজ হচ্ছে, এদিকে কেউ পিয়ানোটা বাজাচ্ছেও না। এই জিনিস হওয়ার পরে আমরা দুজনেই খুব ভয় পেয়ে যাই। ভয় পেয়ে গিয়ে আমরা এই ব্রোকার তাকে জানাই যে এরকম হয়েছে। তো সে বলে, ম্যাম এটা কিছুতে পসিবল না, এর আগে আপনাদের আগে আরো 3টে ফ্যামিলি ছিল বাচ্চা নিয়ে, তারা তো কিছু কোনো সময় ফিল করেনি, আপনাদের নিশ্চয়ই কিছু ভুল হয়েছে। তো আমরা ভাবি যে আমাদের দুজনেরই একসাথে ভুল হলো। তো আমরা আর কিছু কথা বাড়ালাম না, আমরা আবার সকালবেলা যে যার মতন কাজে চলে গেলাম। আরেকটা যে বেডরুমটা বন্ধ ছিল, সেই বেডরুমে বলা হয়েছিল যে বেডরুমের ভেতর একটা ঝুলা আছে। আমাদেরকে বলেছিল যে আপনারা যদি ইউজ করতে চান সেটাকে বার করে দেওয়া হবে। তো আমরা বলেছি না, আমাদের ঝুলার কোনো দরকার নেই, ঝুলাটা ওই ঘরেই থাক, আর আমাদের 2টো বেডরুমই এনাফ। সেই জন্য দরজাটা বন্ধই ছিল। বিকালবেলা আমরা যখন অফিস থেকে ফিরে আমরা জাস্ট নর্মালি কথা বলছি অফিসের কথা, হঠাৎ করে শুনতে পাই এই ঝুলার আওয়াজ ঠিক ওই ঘর থেকে বেরোচ্ছে। আমি সাহস করে ওই ঘরের দরজার তলা দিয়ে একবার উকি মারি, আর আমি যা দেখি, তারপরে আমার হার্টবিট এতটাই জোর হয়ে গেছিল যে আমি সেন্সলেস হয়ে ওখানেই পড়ে গেছিলাম। আমার ফ্রেন্ড যখন আমাকে তুলে নিয়ে গিয়ে শোয়, আমার কোনো হুঁশই নেই। যখন আমার জ্ঞান ফেরে, সে আমাকে জিজ্ঞেস করে, তুই কি দেখেছিলিস? তো আমি বলি, আমাকে আরেকবার দেখতে হবে। আমি তৎক্ষণাৎ দৌড়ে যাই, দৌড়ে আবার দরজার তলা দিয়ে দেখি, কিন্তু না, এবার কিছুই নেই। তো তখন যে আমি দেখেছিলাম 2টো বয়স্ক মানুষের পা, কি যদি দোলনায় বসে বসে দোলে, তার পা দুটো যেমন ভাবে দুলবে, ঠিক ওরকম ভাবে একজন বয়স্ক মহিলার 2খানা পা দুলছে, ওরকম ভাবে যেন সে দোলনায় বসে দুলছে। আমি পরিষ্কার দেখেছি 3-4 বার। দেখার পরে আমার কিছু মনে নেই। তাই আমি সেই কথাটা আমার ওই ফ্রেন্ডটাকে বলি না, কারণ ও এমনি ভয় পেয়ে রয়েছে এতটা, সেখানে ওকে বললেও আরো ভয় পেয়ে যাবে। তারপরে আমি আরো কয়েকবার দরজার তলা দিয়ে দেখেছি না, কোনো কিছুই দেখা যাচ্ছে না। এতটা তো আমি চোখের ভুল হতেই পারে না যে আমি ওরম ভাবে পরিষ্কার 2টো পা আমি দেখবো। আমার একজন সাইকিক চেনা ছিল এই কলকাতাতেই, অফিসের কাজে আমার একবার তার সাথে দেখা হয়েছিল। তো আমি তাকে কন্ট্যাক্ট করি, তো তাকে আমি সব কথা খুলে বলি। বলার পর সে বলে যে আমাকে একদিন ওই বাড়ি যেতে হবে, না হলে সে না দেখে কিছু বুঝতে পারবে না। তো আমি একদিন ঠিক করি, যেই দিন আমার এই ফ্রেন্ডটা থাকবে না, ওর কিছু পার্সোনাল কাজের জন্য বাইরে যাবে, আমি সেদিনকে ঠিক করে সেই সাইকিককে আমি নিয়ে আসবো। আমি সেই সাইকিককে নিয়ে আসি বাড়িতে। সে প্রথমেই চলে যায় সেই পিয়ানোটার কাছে, গিয়ে পিয়ানোটার গায়ে হাত দিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকেন। তারপর চোখ খুলে আবার ঠিক চলে যান ওই রুমটায়, যে রুমটা বন্ধ রয়েছে, ওর দরজায় গিয়ে হাত দেন। দিয়ে আমাকে জিজ্ঞেস করেন যে এই রুমের চাবি তোমার কাছে আছে? তো আমি বলি না, এই রুমটার চাবি আমাকে ব্রোকার দিতে চেয়েছিল, আমি না করেছিলাম, যে দরকার যখন নেই চাবি নিয়ে বেকার কি করব, যদি হারিয়ে ফেলি, সেই জন্য আর চাবি নেওয়া হয় না। তো সে বলে, কিন্তু এই রুমটা খোলানো খুব দরকার, কারণ আমি যা বুঝতে পারছি এই ঘরে যে এনার্জিটা রয়েছে তার সোর্স ওই রুমটার থেকেই। তো তৎক্ষণাৎই আমি ব্রোকারকে ফোন করে বলি যে আপনি ওই চাবিটা নিয়ে এক্ষুনি এখানে আসুন। পাক্কা আধ ঘন্টার মধ্যে উনি এখানে চলে আসেন। ওই ব্রোকারের থেকে চাবি নিয়ে আমরা ওই রুমটা খুলে যখন ভেতরে ঢুকি, হালকা একটা পচা গন্ধর সাথে ঠান্ডা হাওয়া মতন গায়ে লাগে আমাদের 3জনেরই। আর যে সাইকিক যিনি ছিলেন উনি বলেন যে আমি ঠিকই ধরেছি,
এখানে আসছে সেই সোর্স। ওই রুমটার মধ্যে রয়েছে একটা দোলনা, একটা পুরনো আমলকার একটা খাট, একটা টেবিল, একটা চেয়ার আর একটা কাঠের আলমারি, ব্যাস আর কিছু নেই। কিন্তু অদ্ভুত ব্যাপার, ওই রুমটার যে দুখানা জানলা, দুটো জানলাই কিন্তু বন্ধ ছিল। কিভাবে হাওয়া লাগলো আমাদের গায়ে আর ভ্যাপসা একটা পচা গন্ধ, বুঝতে পারলাম না ঠিক। সেই সাইকিক আমাদের দুজনকে বলে যে আপনারা দুজন বাইরে যান, আমি কিছুক্ষণ এই রুমটা একা থাকতে চাই। বলে তো আমি আর সেই ব্রোকার দুজনই বেরিয়ে আসি বাইরে। উনি দরজা বন্ধ করে কিছুক্ষণ ভেতরে ছিলেন, কি করেছেন আমি জানি না। ঠিক 10 মিনিট পর উনি বেরিয়ে আসেন, এসে বলেন যে এই রুমে কি কোনো এজেড মানুষ কেউ থাকতেন। প্রথমে সেই ব্রোকার কিছু বলে না, তারপরে যখন তাকে অনেকটা জোর দেওয়া হয় তখন উনি বলেন যে হ্যাঁ, এই রুমে যে ওনার তার মা থাকতো। তো এই রুমটাতেই উনি শরীর খারাপ হয়ে মারা যান। আর ওনার মারা যাওয়ার ঠিক 2 দিন পর ওনার বডি পাওয়া যায়, যখন ওনার ছেলে এখানে ফেরেন। কারণ উনি এখানে একা থাকতেন, সেই জন্য উনি যে কখন মারা গেছেন কেউ জানেন না। যখন ওনার ছেলে ঘরে ঢোকে পচা গন্ধ নাকে আসে, তখন এই ঘরটার দরজাটা ভাঙা হয়। ভেঙে যখন ঢোকা হয় তখন নাকি দেখা যায় তার ডেড বডি ওই চুলার মধ্যে ছিল। যে দোলনাটা আমি দেখেছিলাম কে দুলছে, ওই দোলনাটার মধ্যেই ওনার ডেড বডি পাওয়া যায়। কি হয়েছিল কি না হয়েছিল কেউ জানে না। সেই সাইকিক বলেন যে তার মনে হয় সে এখনো ওই বাড়িতেই আছেন, ওই ওনারের যে মা। সেই কারণে তার এক ফোঁটা ইচ্ছা নেই যে কেউ এই বাড়িতে থাকুক। সে এখনো চান যে উনি একাই বাড়িতে থাকবেন। সেই কারণে সে এসব জিনিসগুলো করছে। যে হ্যাঁ, কিন্তু প্রাণের ভয় নেই, উনি কাউকে মারবেন না, কিন্তু ওরম ভাবে ভয় দেখাতেই থাকবেন যাতে কেউ সবাই ভয় তাদেরকে পালিয়ে যায়। তো আমি ব্রোকারকে জিজ্ঞেস করি যে আপনি যে আমাকে বললেন যে এর আগে 2টো ফ্যামিলি এখানে ছিল, তাদের কিছু তো হয়নি। তখন সে ব্রোকার চুপ করে যায়। পরে জানতে পারি এর আগে যারা ফ্যামিলি ছিল তাদেরও ঠিক সেমই হয়, তারাও এখান থেকে ভয় 2 দিনের মাথায় পালিয়ে যায়। আমরা লিখি যে আমরা 3-4 সপ্তাহ থেকে গেছি। তো আমরা ওই রুমটার মধ্যেই আমাদের অ্যাপার্টমেন্টে ওয়েট করি আমার ফ্রেন্ডটা যতক্ষণ না আসে। ও আসার পরে সেই সাইকিক ওকে সব বলে আমাদেরকে বলা হয় যে এখনই তোমরা বেরিয়ে যাও, যা জিনিসপত্র যা আছে এখনের মতন নিয়ে তোমরা বেরিয়ে যাও, সকালে এসে বাকি সব জিনিস নিয়ে। তো আমরা তৎক্ষণাতের মতন যা যে ইম্পর্টেন্স জিনিস সব জিনিস নিয়ে আমরা একটা হোটেলে চলে যাই। পরের দিন সকালে এসে আমি আমাদের বাকি জিনিস নিয়ে একদমের মতন ওই অ্যাপার্টমেন্টে লক করে চলে আসি। এসে আমরা ওই যে হোটেলটার মধ্যে ছিলাম সেই হোটেলেই থাকি, কিন্তু আমাদের আর সাহস হয়নি আর আলাদা কোনো অ্যাপার্টমেন্টে গিয়ে রেন্টে থাকবো। আমরা সে একটা মেস বাড়িতেই ফিরে যাই। জানি না ওখানটায় যা হয়েছিল সব সত্যি কি মিথ্যে জানি না, কিন্তু আমি নিজে সেটা ফিল করেছি, এমনকি আমার সেই ফ্রেন্ডও। সেই জন্য আমি যখন হুইসপারিং ইন দ্য অ্যালি সিরিজের কথা শুনি আমার তখন মনে হয় আমার এটা শেয়ার করা উচিত, যাতে আমার মতন আরো কেউ যেন না ঠকে। ব্রোকাররা তো আপনাদের কিছু বলবেন না, রেন্টে দিয়ে দেবে, কিন্তু ভুগতে হবে তারপর আপনাকে, যেরকমভাবে আমি আর আমার সে ফ্রেন্ড ভুগেছিলাম। সেই কারণে আমার এই চিঠি এখানে পাঠানো। আই হোপ আপনারা সবাই অ্যালার্ট থাকবেন এতে। ये थी आज की कहानी द हॉन्टेड अपार्टमेंट। और ये पूरी कहानी जैसे मैंने पहले कही थी फुल बंगाली में थी। आई होप बंगाली ऑडियंस को बहुत अच्छी लगी होगी ये कहानी, और अगर अच्छी लगी है तो ज़रूर सब्सक्राइब कीजिए मेरे चैनल विस्परिंग कंटिन्यूस यूट्यूब चैनल को, और बेल आइकन को प्रेस करना मत भूलिएगा। आप सबसे फिर से मुलाकात होगी अगले मंडे को, और तब तक के लिए तो मिस अननोन है ही आपसे बात करने के लिए, आपसे रूबरू होने के लिए। तब तक के लिए मिस अननोन आप सबको एंटरटेन करके रखेगी, और हम लोग वापस आएंगे अगले मंडे को। तब तक के लिए बाय गाइस।